যুক্ত আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। তা বিসিবির সাবেক পরিচালক ছিলেন তিনি, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি মনে হয় শুনতে পাচ্ছেন আলমগীর ভাই আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি আপনাকে এবং এখন টিভির যারা দর্শক আছেন তাদেরকেও আমি স্বাগত জানাই। আলমগীর ভাই, আমরা যে আলাপগুলো করছিলাম আপনি নিশ্চয়ই শুনছিলেন যে বাংলাদেশ আইসিসির আয়ের উপর কতটুকু নির্ভরশীল সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি বিসিবিতে ছিলেন, বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি একটু আমাদেরকে জানাবেন যে বিসিবি কি শুধুমাত্রই আইসিসির আয়ের উপর ডিপেন্ডেন্ট, বা বিসিবিকে আসলে নিজেদের খরচ চালানোর জন্য বা নিজেদের ক্রিকেটিং কাজগুলো অপারেট করার জন্য আইসিসির উপর বা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাগুলোর উপর কতটুকু তাকিয়ে থাকতে হয়? ধন্যবাদ আপনাকে। আমি আসলে শুরুতেই মোস্তাফিজ ইস্যুতে ভারতের যে অবস্থান আইপিএল টি-20-তে সেই অবস্থানকে আমি চরম নিন্দা জানাই এবং এটা আসলে বৈশ্বিক যে আমাদের ক্রিকেটিং যে রিলেশন, যে আমাদের যে বৈশ্বিক যে আইসিসি যে প্রতিষ্ঠান আছে তাদের যে স্পিরিট, এই স্পিরিটের সাথে কোনোভাবেই যায় না। আমি এটা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। আসলে আমি 2011 সালে একটি বোর্ড মিটিংয়ে, ক্রিকেট বোর্ডের এক সভায় আমি প্রস্তাব করেছিলাম যে আমাদের যে বিপিএলের যে প্লেয়ারদেরকে আমরা এনওসি দিয়ে থাকি সেটা সত্য সাপেক্ষে দেওয়া উচিত। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই কিন্তু কখনো তাদের ভারতীয় খেলোয়াড়দেরকে আমাদের বিপিএল বা অন্যান্য দেশের যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হয় সেখানে তারা কোনো ছাড়পত্র দেন না। তো এটা হওয়া উচিত হচ্ছে সত্য সাপেক্ষে। তাদের খেলোয়াড়দের ছাড়পত্র প্রদানের সত্ত্বেই কিন্তু এটা হওয়া উচিত। মানে এটা না হওয়াতে কিন্তু আইপিএলটা আজকে একটা বৈশ্বিক টুর্নামেন্টে পরিণত হয়েছে, যেটা আমরা মনে হয় আইসিসির যে সদস্যভুক্ত অন্যান্য দেশগুলো যদি আমাদের যদি একটা ভালো অবস্থান নিতে পারতাম তাহলে হয়তো এটা হতো না। তো এটার রেফারেন্সে আমি যেটা বলতে চাই, আইসিসির যে আমাদের রেভিনিউ শেয়ারিং যেটা আছে, আপনারা যে তথ্য উপস্থাপন করলেন, আমার মনে হচ্ছে যে তথ্যে কিছু বিভ্রান্তি আছে। কারণ আমাদের ক্রিকেট বোর্ডের বাজেটটা কত? আমাদের ক্রিকেট বোর্ডের বাজেটটা হচ্ছে প্রায় 410 বা 20 কোটি টাকার মতো বৎসরে। আমরা 2024-27 যে রেভিনিউ শেয়ারিং আইসিসির যে নতুন পলিসি আছে ওটাতে আমরা বাংলা টাকায় প্রায় 280 থেকে 290 কোটি টাকার মতো আমরা আইসিসি থেকে পাই। আর আমরা আমাদের অন্যান্য যে ইভেন্টগুলো আছে, আমাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো আছে বা বিপিএল আছে, আমাদের ডোমেস্টিক ঘরোয়া ক্রিকেটগুলো আছে, এখান থেকে আমরা প্রায় 100 কোটি টাকার মতো আমরা আয় করে থাকি। এটা 5 বা 10% প্লাস মাইনাস হবে। তো এটা যদি হয়ে থাকে, এই আয়টা কিন্তু আবার কিন্তু নেট আয় না। আপনি জানেন যে শুধু ভারত ছাড়া অন্যান্য যেই দেশগুলোর সাথে আমরা দ্বিপাক্ষিক সিরিজ বা ট্রাইনেশন সিরিজগুলো খেলি, সেগুলোতে আমাদের প্রায় আরও 5-7 বছর আগে কথা বলছি আমি, প্রায় 17 কোটি টাকার মতো আমাদের ব্যয় হয়। তো ওখানে কিন্তু আমরা যে স্পন্সরশিপ লাভ করি বা যে টাকা আয় করি, তো ম্যাক্সিমাম কিন্তু সিরিজগুলো আমরা কিন্তু ক্রিকেট বোর্ডকে ভর্তুকি দিতে হয়। আমরা প্লাস আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট আছে, ঢাকা লিগ থেকে শুরু করে আমাদের বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে নারী ক্রিকেট থেকে শুরু করে, এখানেও কিন্তু ক্রিকেট বোর্ডকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এবং এখানেও যে আমরা খুব একটা বেশি স্পন্সরশিপ পাচ্ছি সেটা কিন্তু না। তো সব মিলিয়ে পার্সেন্টেজের হিসাবটা আপনারা যেভাবে উপস্থাপন করলেন, এটা যদি নেট আয় ধরি তাহলে কিন্তু এটা 80%-এর উপর হবে। আইসিসির যে রেভিনিউটা, এই রেভিনিউটা আমাদের টোটাল ইনকামের 80% প্লাস হবে। এটা যদি একজ্যাক্ট ফিগার আমরা বিবেচনা করি, নেট আয় যদি আমরা বিবেচনা করি, সুতরাং সেক্ষেত্রে আইসিসির এই আয়টা আমাদের ক্রিকেটের জন্য, আমাদের এই যে ডোমেস্টিক ক্রিকেটে আমাদের যে ভর্তুকি দেওয়া হচ্ছে, ওগুলার চালিয়ে রাখার জন্য কিন্তু ওই আয়টা এবং আমাদের যে আজকে বড় একটা আর্থিক সক্ষমতার জায়গা তৈরি হয়েছে, সেটা কিন্তু আইসিসির অর্থের উপর দাঁড়িয়েই কিন্তু হয়েছে। আপনি 2022-23 সালের কথা যেটি বললেন, ওই বছর কিন্তু এশিয়া কাপ আয়োজিত হয়েছিল এবং এইটাও কিন্তু এসিসির ইভেন্ট। এসিসি কিন্তু আন্ডার আইসিসি। তো আইসিসি যদি আমরা যদি
কনভিন্স করতে না পারি, তাহলে তাদেরকে যদি আমরা আস্থার মধ্যে আনতে না পারি, বৈশ্বিক ইভেন্টগুলো যদি না পাই, তাহলে কিন্তু আমাদেরকে অনেক রেভিনিউ হারাতে হবে। এবং আরেকটা বিষয় বলি, আপনি ভারতের সাথে কিন্তু আইসিসির গুলিয়ে ফেললে হবে না। আমরা যখন ক্রিকেট বোর্ডে ছিলাম বা পরবর্তীতে আমরা দেখেছি অনেক সিদ্ধান্ত ভারত যেটা চেয়েছে সেটা কিন্তু আইসিসির অন্যান্য সদস্যভুক্ত দেশগুলো কিন্তু একমত হননি। তারা যেটা চেয়েছে সেটা হয়নি। আবার অনেক ক্ষেত্রে যেটা চায়নি সেই সিদ্ধান্ত কিন্তু আইসিসি থেকে এসেছে, যা আমরা এটা দেখতে পেরেছি। তো সুতরাং আমার যে বক্তব্য সেটা হচ্ছে, এই মোস্তাফিজ ইস্যু বা আমাদের এই যে ওয়ার্ল্ড কাপ ইস্যুতে আমাদের যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আছেন, তাদের কূটনৈতিক দক্ষতা নিয়ে কিন্তু আমার প্রশ্ন আছে। আমি ভারতকে বাদ দিলাম, অন্যান্য যে দেশগুলো আছে, আমরা তাদের কাছে কি আমাদের যে যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে পেরেছি? তাদের এই যে কতদিন সময় আমরা পেলাম, তাদের সমর্থন আদায়ের জন্য আমাদের কি ভূমিকা ছিল? আমরা অবশ্যই ভারতে সিকিউরিটি ইস্যুতে খেলবো না, বা আমাদের যে দাবি আছে অন্য ভেন্যুতে খেলবো, এই দাবিগুলো আদায়ের জন্য আমরা অস্ট্রেলিয়া, আমরা দেখেছি সবসময় আমাদের বিভিন্ন ইস্যুতে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারা কিন্তু আমাদের পক্ষে অবস্থান নেয়। আমরা কি তাদের সাথে সেই কূটনৈতিকভাবে যোগাযোগ করে, বা আমাদের ক্রিকেট বোর্ডের যারা প্রেসিডেন্ট বা যারা আছেন, তারা কি তাদের সাথে যোগাযোগ করেছেন? তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন? শুধুমাত্র একটা পাবলিক সেন্টিমেন্ট ড্র করার জন্য আপনি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের কথাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আমরা আমাদের আইসিসি এবং আইসিসির যে সদস্য দেশগুলো আছে তাদের চোখে চোখ রেখে আমরা বাকিদের সমর্থন আদায় করে আমরা আমাদের দাবি আদায় করে নেওয়ার সুযোগ ছিল। সেই কাজটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারেনি। আপনি দেখেন যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটিটা হয়েছে, এটা প্রসঙ্গক্রমে আমি বলছি, এটা আমি আজকে প্রায় 30-35 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে আছি। আমরা যে নির্বাচনটা হয়েছে ক্রিকেট বোর্ডের, এখানে কিন্তু যে ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন যেটা আমরা বলি, আমাদের স্পোর্টসের অনেক ইম্পর্টেন্ট একটা ভার্সন, সেটা হচ্ছে ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন। সেটা কি হয়েছে আদৌ? যারা জেলা বিভাগ থেকে এসেছেন, বা যারা ঢাকার ক্লাব থেকে এসেছেন, বা বিভিন্নভাবে যারা ক্রিকেট বোর্ডে এসেছেন, তাদের সাথে ক্রিকেট সম্পৃক্ততা বা ক্রিকেটের সাথে তাদের দীর্ঘদিনের বাংলাদেশ ক্রিকেটের ক্লাব, ঘরোয়া ক্রিকেট বা জেলা বিভাগ, তাদের কোনো কি সম্পৃক্ততা ছিল? তাদের এই সম্পৃক্ততা না থাকার কারণে তাদের যে সাংগঠনিক দক্ষতার যে দুর্বলতা আছে। আলমগীর ভাই, আমি একটু আপনাকে থামাতে চাইবো। ইলেকশন নিয়ে যে কথাগুলো আপনি বলছেন, যে অভিযোগগুলো, সেগুলো আমরা আপনাদের কাছ থেকে শুনেছি, আরও শুনবো নিশ্চয়ই। ওইটা একটু ডিফারেন্ট আলোচনা। আমরা একটু আজকে বাংলাদেশের কূটনৈতিক আলাপগুলোই আপনার কাছ থেকে শুনতে চাইবো। আপনি যেহেতু বলছিলেন যে অন্যান্য দেশগুলো সমর্থন বাংলাদেশ এর আগেও পেয়েছে, আমি একটু জানতে চাইবো যে আইসিসির সঙ্গে বাংলাদেশ যখন আইসিসি মিটিংগুলো হয়, আমরা মাঠের পারফরমেন্স দিয়ে ক্রিকেটটাকে দেখি, কিন্তু মাঠের বাইরে অ্যাজ এ বোর্ড আইসিসিতে বাংলাদেশের প্রভাবটা কেমন, আপনারা কেমন দেখেছেন? আইসিসি বাংলাদেশকে কতটুকু মূল্যায়ন করে আসলে? আসলে আইসিসির মূল্যায়নটা মানে শুরুতে যেভাবে ছিল সেখানে অবশ্যই দুর্বল ছিল, কারণ আমাদের যে র্যাঙ্কিং বা আমাদের যে পারফরমেন্স, এগুলার বিবেচনায় তো আইসিসিতে অবস্থানটা তৈরি হয়। বাট এটা সত্য কথা যে আসলে গত 10-12 বছর ধরে আমাদের আইসিসিতে আমাদের অবস্থানের অবশ্যই পরিবর্তন হয়েছে। অনেকগুলো ইস্যুতে আমরা দেখেছি যে আমাদেরকে অনেকগুলো টেস্টিং নেশন আমাকে সাপোর্ট করেছে, আমাদেরকে সমর্থন দিয়েছে, এবং সেই সমর্থনের জোরে কিন্তু আমরা অনেক বৈশ্বিক ইভেন্টও আমরা কিন্তু বাংলাদেশে হোস্ট করতে পেরেছি। তো আমাদের অবস্থানের পরিবর্তন হয়েছে, এবং সেটা কূটনৈতিক দক্ষতা বা সাংগঠনিক দক্ষতার কারণেই সেটা হয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করব এখন যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও সেই পথেই হাঁটবেন, এবং সেই কূটনৈতিক দক্ষতা দিয়ে বাকি যে টেস্ট প্লেয়িং নেশনগুলো আছে, কারণ ভারতেই তো বিসিসিআই না, বিসিসিআই শুধু ভারতেই কিন্তু আইসিসি না, আইসিসির অন্যান্য সদস্যভুক্ত দেশগুলোর ভোটিং রাইট আছে ওখানে। কোনো সিদ্ধান্তে যদি তারা পৌঁছাতে যায়, তাদের সিদ্ধান্তে যদি অনৈক্য হয়, তাহলে কিন্তু সেখানে ভোটিংয়ের ব্যবস্থা আছে, ভোটিংয়ের মাধ্যমে কিন্তু তারা সিদ্ধান্ত নেয়। সুতরাং আমরা যদি আমাদের এই দাবিগুলো, কারণ এটা তো যৌক্তিক দাবি যে একজন মোস্তাফিজকে যারা
যারা যারা সিকিউরিটি দিতে পারছে না, তারা একটা পুরো টিমকে কিভাবে সিকিউরিটি দিবে? এটা তো আমার মনে হয় যে আইসিসির যারা অন্যান্য সদস্যভুক্ত দেশ আছে তারাও এটা একমত হবে। সুতরাং তাদের সাথে আমরা কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের সমর্থন আদায় করে নিলে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা কিন্তু আদায় করা সম্ভব বলে আমি মনে করি। আলমগীর ভাই, আরেকটা প্রশ্ন, যেহেতু এখন আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ, যিনি ভারতীয় বিসিসিআই এরই একজন কর্মকর্তা ছিলেন, এর আগে সদস্য সচিব ছিলেন, সেই জয় শাহ যেহেতু এখন আইসিসি চেয়ারম্যান, একদম আইসিসির শীর্ষ কর্মকর্তা, তিনি থাকার কারণে কি বাংলাদেশের এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনো বায়াসনেস হতে পারে কিনা, বা ভারতের পক্ষে সিদ্ধান্ত যেতে পারে কিনা, বা বাংলাদেশকে বাধ্য করার কোনো চেষ্টা করা হতে পারে কিনা? আসলে আমরা যখন ক্রিকেট বোর্ডে ছিলাম তখন থেকে আমরা দেখেছি যে আসলে ভারত সবসময় তাদের স্বার্থটাই বিবেচনা করে, বিশ্ব ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটের অন্যান্য দেশগুলোর স্বার্থ তারা খুব একটা চিন্তা করেন না। আমার খেয়াল আছে আমরা যখন প্রথম বিপিএল আয়োজন করতে আমাদের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা বিসিসিআই তৎকালীন প্রেসিডেন্ট শ্রীনিবাসনের সাথে আমরা সাক্ষাৎ করতে আমরা বম্বে গিয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি উনি আমাদেরকে দীর্ঘ সময় বসিয়ে রেখে, আমরা আলোচনা শুরুর আগেই উনি আমাদেরকে বলেছিলেন যে নো ডিসকাশন অ্যাবাউট বিপিএল, আইপিএল, এনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তো সুতরাং তারা কিন্তু সাপোর্ট করবে এটা আমরা আশা করি না, তা আমাদেরকে না, তারা বিশ্বের অন্যান্য কোনো দেশকে সাপোর্ট করবে এটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু আমাদের তো সুযোগ আছে যে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে, আমি তো স্পেসিফিকলি বলতে পারি যে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে, ইভেন কি ইংল্যান্ড, তাদের সমর্থন আমরা অনায়াসে পেতে পারি। সেটাতে আমরা আমাদের যদি কূটনীতি দিয়ে, আমাদের যোগাযোগ দিয়ে যদি তাদের সমর্থন, যদি মেজরিটি সমর্থন যদি আমরা আদায় করে নিতে পারি, ভারত কি চাইলো না চাইলো সেটা কিন্তু মেজরিটি সিদ্ধান্তে কিন্তু আইসিসিতে সিদ্ধান্ত নিবে। তারা হয়তো অবশ্যই তাদের স্বার্থ চাবে, কিন্তু মেজরিটির স্বার্থ যদি, কারণ এটা তো একটা যৌক্তিক দাবি, এটা সবাই একমত হবে। আর সিকিউরিটি রিজনে কোনো দেশে কিন্তু ছাড় দেয় না। সুতরাং আমার মনে হয় যে আমরা যদি প্রপারলি এটা তাদেরকে অ্যাড্রেস করতে পারি, যদিও ভারত তাদেরটা চাইবে, কিন্তু আমার মনে হয় যে এটা সম্ভব। অন্যান্য দেশগুলোর সাথে আমাদেরকে সেই যোগাযোগটা রাখতে হবে, সেই যোগাযোগটা করতে হবে। আলমগীর ভাই, আরেকটা প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল, তারা ভারতে গিয়ে খেলবে না। অন্যদিকে আমরা গতকালকে থেকে শুনছি যে ভারতের অন্যান্য বিকল্প ভেন্যুগুলোতে তারা খেলানোর চেষ্টা করছে বাংলাদেশকে, যদিও বাংলাদেশ একটাই সিদ্ধান্ত নিয়েছে, তারা ভারতে খেলতে যাবে না। যদি এইটাই হয় এবং বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, আইসিসি অ্যাগ্রি না করে, বাংলাদেশকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপটা খেলা হলো না, আমরা ধরে নিলাম, বাংলাদেশ ওয়াক ওভার করলো বা বাংলাদেশকে তারা বাদ দিল, টার্মিনেট করলো, সেক্ষেত্রে এর পরবর্তীতে এটার কনসিকুয়েন্সটা কি হতে পারে, মানে দীর্ঘমেয়াদে এটার ফলাফলটা কেমন হতে পারে? বা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটাই আসলে এটা অবশ্যই ভালো হবে না, নিঃসন্দেহে বলা যায়। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না, এবং এটা আসলে মানে নিঃসন্দেহে বলা যায় যে এটা আমাদের ক্রিকেটের জন্য, আমাদের ফিনান্সিয়াল ইস্যুস বলেন, প্লেয়ারদের পারফরমেন্স বলেন, আমাদের যে ক্রিকেটকে আমরা যে বাণিজ্যিকীকরণ করার কথা বলি, সব কিছু মিলিয়ে এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর হবে। তবে দেশের স্বার্থে আপনি এটাও বিবেচনা করতে হবে যে আমাদের অন্যান্য যে ক্ষতি হবে সেটা আমাদেরকে পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু যেই সিকিউরিটি রিজনটা আছে সেটা তো যৌক্তিক। এখন আপনি বাংলাদেশ টিম ভারতে খেলতে গেল, কোনো একটা ধরনের কোনো একটা ঘটনা ঘটলো, এর দায় কে নেবে? এর দায় তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ হিসেবে আমরা কেউ সেই দায় নিব না। তো সুতরাং এই ইস্যুটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তবে আমি এখনও বলবো এটা কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিসিসিআইকে কনভিন্স করতে হবে, আইসিসিকে কনভিন্স করতে হবে। এবং আমি বিশ্বাস করি এখনও যদি আমরা সেই কূটনৈতিক তৎপরতা চালাতে পারি,
আমরা আইসিসির অধিকাংশ দেশের সমর্থন আদায় করে নিতে পারবো, কারণ বাংলাদেশকে ছাড়া এই ইভেন্টটা যদি হয় আইসিসির ইভেন্টটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। জি। তো সুতরাং এখানে উইন উইন সিচুয়েশনে যেতে হবে। এখানে ভারত কোনো বিষয় নেই, এখানে আইসিসি বনাম বাংলাদেশ। সুতরাং আমাদেরকে আইসিসির সাথে সেই যোগাযোগটা করে তাদেরকে আমাদের অবস্থানটা পরিষ্কার করে যৌক্তিক দাবিটা অন্যান্য দেশগুলোর মাধ্যমেও তুলে ধরে আমার মনে হয় যে আমাদের দাবি আদায় করে নেওয়া সম্ভব। আর যদি আদায় করে সম্ভব না হয় সেটা কিন্তু আমাদের এই যে লং রানে এটার কনসিকুয়েন্স কিন্তু কোনো পক্ষের জন্য ভালো হবে না। রাইট, সিরাজউদ্দিন আলমগীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। জুবাইর, আমরা কথা বলছিলাম বিসিবির সাবেক একজন পরিচালকের সঙ্গে। তিনি আমাদেরকে অনেকগুলো দিক তুলে ধরেছেন। আমরা সেই সব নিয়ে আরও আলোচনা করব।